ওই পয়লা বৈশাখের দিনে এই কাজ তারা করতে পারে নাই, এই জন্যই তারা এই জঘন্য হামলা করে আমার মেয়েকে এখান থেকে দিয়ে এখন হইতো কুটমিরিজ বলেন, বিবাহসাথী বলেন, যত কিছু করা সব করছে। এখন ছেলে মেয়ে চলে গেছে একটা বিষয়, তারপরে আমরা শক্ত একটা কাবিনা বান্ধা, শক্ত একটা গার্জিয়ান দেয়া, আর যতটুকু তুইও বলছো ছেলে বান। আমি ছেলের সাথে গেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। এখন আমার আব্বু এখন ভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনা নিব বাসায় আসছে। সবাই বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনা নিব। পরে তারা চলে গেছে, পরে আমার রুমে আটকে রয়েছে। এখন উনি আমার আর ওনার কাছে দিব না। পরে যেহেতু আমি তার বিয়ে করাবো, ওই লিখে হ্যাঁ দরজা ভাঙ্গে, সবাই নিয়ে দরজা ভাঙ্গে আমার নিয়ে গেছে। এখন আমার আব্বু ওরা মাইনা নিব না, আমি চাই উনি মাইনা নেকে দেন। অবশেষে গাজীপুরের শ্রীপুরে আলোচিত কিশোরী ফারিহাকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ফেস দ্য পিপলকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ লালচান মিয়া। সম্প্রতি বাবার সামনে থেকে অস্ত্রের মুখে মেয়েকে অপহরণ সংবলিত একটি সংবাদ সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু ঘটনা বিশ্লেষণ করে একের পর এক সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে এবং মামলার নথি ঘেঁটে বিষয়টি আমাদের কাছে এতটা সরল ঠেকেনি, বরং উন্মোচিত হয়েছে একটি জটিল বহুমাত্রিক বাস্তবতা। শ্রীপুরের মাটির প্রশাসনের প্রতি আমার উদাত্ত আহ্বান, শ্রীপুরের উলামায়ে কেরামদের পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আগামীকাল সন্ধ্যা 5টার পূর্বে যদি এই মেয়েকে তার বাবার কোলে ফিরিয়ে দিতে কোনো নমনীয়তা প্রদর্শন করা হয়, প্রশাসনকে তার জবাব দিতে হবে। ঠিক না? গাজীপুরের শ্রীপুর পয়লা বৈশাখের সকালে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় 16 বছর বয়সী ফারিহা। ফেস দ্য পিপল বিষয়টিকে যাচাই করতে উদ্যোগ নেয়। কথা হয় ভুক্তভোগী পরিবার, স্থানীয় লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্টদের সাথে। তখনই হাতে আসে মামলার কপি, যেখানে উঠে এসেছে এক ভিন্নধর্মী বাস্তবতার চিত্র। মামলার এজাহারে ফারিহার বাবা হাদিউল ইসলাম দাবি করেছেন, দীর্ঘদিন ধরে স্থানীয় যুবক আবিদ তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। একাধিকবার বাধা দেয়া হলেও তা থামেনি, বরং অপহরণের হুমকি পর্যন্ত দেয়া হয়। 14 এপ্রিল সকালে মাওনা ফায়ার সার্ভিস এলাকা থেকে জোরপূর্বক ফারিহাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ। তবে ঠিক পরদিন ঘটনার মোড় ঘুরে যায়। স্থানীয়দের চাপে মেয়েকে ফিরিয়ে আনার পর সমঝোতার জন্য ব্যবস্থা করা হয় সালিশের, কিন্তু সেই সালিশই পরিণত হয় সহিংসতায়। এজাহার অনুযায়ী ধারালো অস্ত্র নিয়ে 30-40 জনের একটি দল বাড়িতে হামলা চালায়, দরজা ভেঙে আবারও ফারিহাকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। এমনকি অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। একই সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ রয়েছে। এই পর্যন্ত গল্পটি একটি স্পষ্ট অপহরণ ও স্থানীয় হামলার চিত্রই তুলে ধরে, কিন্তু তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বক্তব্যে আসে ভিন্ন ইঙ্গিত। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ লালচান মিয়া জানান, তাদের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে ছেলে ও মেয়ের বাড়ি কাছাকাছি হওয়ায় তাদের মধ্যে পূর্ব পরিচয় এবং সম্ভাব্য প্রেমের সম্পর্ক ছিল। 14 এপ্রিল তারা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছেন বলেও দাবি পুলিশের। পরদিন স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরে আনা হলেও দরবারে সমঝোতা না হওয়ায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যেই সামনে আসে আরও একটি গুরুত্বপূর্ণ নথি, কোর্ট ম্যারেজের কাগজ, যেখানে দেখা যায় 15 এপ্রিল 8 লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে সম্পন্ন হয়েছে। এখানেই তৈরি হয় আরও একটি নতুন প্রশ্ন। নথিতে ছেলে মেয়ের জন্ম তারিখ এমনভাবে উল্লেখ করা হয়েছে যে তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে দেখায়, যেখানে বাস্তবে উভয়ের বয়সী আইন অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক হওয়ার অভিযোগ রয়েছে। পরের দিন যখন আমি আমার মেয়েকে উদ্ধার করলাম, তখন তারাই বলল যে আমার মেয়েকে তারা বিবাহ শাদী পড়ায় ফেলাইছে কোর্ট ম্যারেজের মাধ্যমে। আমার মেয়েকে তারা বিবাহ করেছে এই হুজুরের মাধ্যমে। কিন্তু শাহজাহান সজল ভাই, বিল্লাল হাজি সাহেব, তারা দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা পর্যন্ত তাদের কাছে তথ্য প্রমাণ চাইল, কোনো তথ্য প্রমাণ দিতে পারি নাই। আমার জীবন বিপন্ন হয়ে যাক, সজল ভাই বাচ্চা রয়েছে, জিজ্ঞাসা করেন তারা কোনো প্রমাণ দিতে পারছে কিনা। অন্যদিকে ফারিহার বাবার বক্তব্য পুরোপুরি ভিন্ন। তিনি দাবি করেন, দরবারে কোনো বৈধ কাগজ দেখানো হয়নি, বরং পরবর্তীতে জোরপূর্বক মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ের কাগজ তৈরি করা হয়েছে। ওই পয়লা বৈশাখের দিনে এই কাজ তারা করতে পারে নাই,
এই জন্যই তারা এই জঘন্য হামলা করে আমার মেয়েকে এখান থেকে নিয়ে গেছে। নিয়ে এটা এখন হইতো কুট ম্যারেজ বলেন, বিবাহ সাথী বলেন, যত কিছু করা সব করছে। তিনি আরও অভিযোগ করেন, দরবারে তাকে নানা প্রলোভন দেখানো হয়েছিল, কাবিনের টাকা বাড়িয়ে দেওয়ার আশ্বাস পর্যন্ত দেয়া হয়। এমন উগ্র উশৃঙ্খল ছেলের হাতে তিনি তার মেয়েকে দিতে চান না। আপনি তো জানেন একজন ইমামের বেতন কত। জি। আমাকে প্রলোভন দেখাইছে তারা, তাদের অনেক টাকা আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, তারা 8 লাখ টাকা কাবিন দিবে, তারা এর থেকে বেশি কাবিন দিবে। আমি একটা কথাই বলছি, আমার একটা ভিক্ষুক হোক, একটা ইমাম হোক, একটা দিনদার হোক, আমার এরকম একটা ছেলের দরকার, আমি কোনো বস্তু করবো না। স্থানীয় ইমাম মুজাম্মেল হকের সাথে কথা হয় ফেস দ্য পিপলের। ছেলে তার মামারে অনেক কষ্ট ঠেকাইছে, এমনকি তার বাবা ছেলে দুইজনেই এক ধরনের নেশাগ্রস্ত লোক। সেখানে বিয়ে সাথে আমরা নিজেরা কিছু আলোচনা করছি, মেয়ের বাবাকে মানে মৌলানা আজিম সাহেবকে আমরা মেয়ে পাইলে আমরা মামলা মোকদ্দমা উঠাই নেব। আর আরেকটা কাজ করা যায়, যদি মনে করেন যে এখন একটা ঘটনা ঘটছে, এটা আলোচনা চলে আসে উপস্থিতি মুরব্বীদের, গ্রহণযোগ্য একজন মুরব্বীদের মাধ্যমে আমরা তার সাথে বিয়ে দিই। দুইটা প্রস্তাব কিন্তু রাখা হয়েছে। আমি প্রয়োজন আমার মেয়ের একটা রিক্সা চালকের কাছে বিয়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু তাদের সাথে আমি কিভাবে দিই যে যারা এইভাবে অস্ত্রটাকে মনে করেন যে আমাকে হাজার হাজার শত শত মানুষের সামনে অপমান অপদস্থ করছে, আমাকে কিন্তু আমার শ্বশুরে করছে, আমার মেয়ের তার না হাতরা নিয়ে গেছে, এই যে গালি গালাজ, এই মানে সবকিছু মিলে সে নিজেদের মানাতে পারতেছে না। কথা বুঝছেন? শুধু তিনিই নন, তার সাথে অনেকেই প্রশ্ন তুলেছেন, যে সম্পর্কই থাকুক, অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে একজন কিশোরীকে তুলে নেয়ার ঘটনা কোনোভাবেই স্বাভাবিক বা গ্রহণযোগ্য নয়। আর ওনাদের কাছে যদি কাবিন নামাই থাকে, তাহলে ওনারা তো আইনের আশ্রয় নিতে পারতো। তাহলে দাউলা কিছুটা সাপোর্ট এবং অস্ত্র দিয়া এগুলা কেন নিত? সম্পর্ক থাকলে ওনারা আইন আশ্রয় কেন? মেয়ের বাবা যখন নাকি মেয়েকে আটকাই দিল যে না আমি মেয়েটাকে দিব না, তখন ওনারা আইনের দ্বারস্থ কেন হলো না? এই যে আমরা দিক করছি, এই যে আমাদের কাবিন, এই যে আমাদের ডকুমেন্টস আছে, তখন তো তারা থানায় আসতে পারতো, প্রশাসনকে জানাইতে পারতো। যেগুলো না কইরা পিস্তল ধরলো, পিস্তল তারা বলেন, যাদের কাছে পিস্তল আছে, যাদের কাছে লাঠি ছোটা আছে, যারা বাড়ির গেট বাঁধতে পারে, যারা বাড়ির তালা বাঁধতে পারে, এরা তো ডাকাত দল। এরা ভদ্রলোক হয় কি করে সমাজে? ঘটনার সঙ্গে রাজনৈতিক প্রভাবের অভিযোগও সামনে এসেছে। মেয়ের পরিবার দাবি করেছে, রাজনৈতিক পরিচয়ের কারণে তারা প্রত্যাশিত সহায়তা পাচ্ছে না। প্রতিশত আমাদের সকলেরই নিরাপত্তার দায়িত্ব তার কাছে। আমি একটা নগণ্য হামলা শিকার। আমি কি একজন ইমাম হিসেবে সমাজের একজন সম্মানী ব্যক্তি না? আমি একজন সম্মানী ব্যক্তি। আমার সর্বোচ্চ বিচ্যুতি যখন আমি পাইছি, ওনার কাছ থেকে যখন প্রশাসনিক সহযোগিতা না পাই, এটা কি আপনাদের এতটুকু বুঝ হয় নাই? বুঝেন না? যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয় এই মামলায়। এদিকে পুলিশ ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতারের পর গতরাতে অভিযান চালিয়ে আজ সকালে ফারিহাকেও উদ্ধার করে। প্রশাসন আশাবাদী যে তদন্ত শেষে প্রকৃত কারণ বেরিয়ে আসবে। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ লালচান মিয়া ফারিহার প্রাথমিক জবানবন্দিতে উল্লেখ করেন, ফারিহা স্বীকার করেছে এটা একটি প্রেম ঘটিত বিষয়। উভয়ে স্বেচ্ছায় পালিয়ে যায় এবং বিবাহ করে। ফারিহা। বাবার নাম? হাদিউল ইসলাম। থাকো কোথায়? মাওনা ফায়ার সার্ভিসের সামনে। হ্যাঁ বলো, তোমার প্রথম থেকে বলো কি হয়েছে। আমি ফায়ার ছেলের সাথে গেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা। এখন আমার আব্বু কোনোভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনানির বাসায় আসছে। ওর বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনানি। পরে তার আগে চলে গেছে, পরে আমার রুমে আটকে রয়েছে। এখন উনি আমার আর ওনার কাছে দিব না। পরে যেহেতু আমি তার বিয়ে করাবো, ওই লেগে হ্যাঁ দরজা ভাঙ্গে, সবাই নিয়ে দরজা ভাঙ্গে আমার নিয়ে গেছে। এখন আমার আব্বু ওরা মাইনা নিব না, আমি চাই উনি মাইনা নেকে দেন। তবে স্থানীয়দের দাবি, অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়েকে এমন উগ্র ও বখাটে ছেলের হাতে তুলে না দেওয়ার এখতিয়ার বাবার রয়েছে। তিনি যেহেতু ইমাম সাহেব, সমাজে তার একটি সম্মান রয়েছে। কিন্তু শ্রীপুরের এই ঘটনায় জনমনে দানা বেঁধেছে কয়েকটি প্রশ্ন। এটি কি পরিকল্পিত অপহরণ, নাকি নিছক প্রেম ঘটিত বিষয়? কোর্ট ম্যারেজের নথি কি সত্য, নাকি স্রেফ বানানো বিষয়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন কিশোরীর নিরাপত্তা ও সম্মতির জায়গাটি কোথায়? প্রশ্নগুলো যত জটিল হচ্ছে, তত স্পষ্ট হচ্ছে ঘটনাটি শুধু একটি পরিবারের বা ইমাম সাহেবের সম্মানের নয়,
বরং আইন, সমাজ এবং বাস্তবতার এক জটিল সংঘাতের প্রতিচ্ছবি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যেহেতু উত্তর মিলবে না, তাই সবাই একটি স্বচ্ছ তদন্তের অপেক্ষায়। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।